ইরার অনুমতি পেয়ে অগ্নি আবারও উন্মাদ হয়ে যায়। কিছুক্ষণ পরে অগ্নির এত ভালোবাসা নিতে না পেরে ইরা জ্ঞান হারায়। ইরাকে হঠাৎ জ্ঞান হারাতে দেখে অগ্নির হাত পা অবশ হয়ে যায়। অগ্নি কোনো রকমে নিজের বিছানা থেকে উঠে ইরার গায়ে একটা চাদর জড়িয়ে পাগলের মতো ইরাকে ডাকতে থাকে। অগ্নি ইরার চোখে মুখে পানি দিলেও তাতে কোন ফলাফল পাওয়া যায় না। অনেক চেষ্টা করেও যখন অগ্নি ইরার জ্ঞান ফেরাতে পারে না, তখন সে ইরাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। কিন্তু পরক্ষণে অগ্নি ভাবে, সে যদি এই অবস্থায় ইরাকে নিয়ে কোন হসপিটালে যায় তাহলে কালকের খবরের কাগজের হেডলাইন এটাই হবে। অগ্নির এখন কি করা উচিত তা সে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পরে হঠাৎ অগ্নির মনে পড়ে আজ তাদের বিয়েতে আসা মামাতো ভাইয়ের ওয়াইফ গাইনোলজি ডক্টর। তাই অগ্নি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার মামাতো ভাই স্বাধীনকে ফোন করল। টানা 3-4 বার কল করার পরেও ওপাশ থেকে কেউ কল রিসিভ করল না। যদিও স্বাভাবিকভাবেই রাত 3টার সময় কেউ কারো কল রিসিভ করার জন্য বসে থাকে না, তবুও অগ্নির খুব রাগ হলো স্বাধীনের উপর। অগ্নি কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে আরো 2বার কল করলো স্বাধীনকে। প্রথমবার কল হতে হতে ফোনটা কেটে গেল, দ্বিতীয়বার কল হতেই ওপাশ থেকে স্বাধীন কলটা রিসিভ করলো। স্বাধীন কল রিসিভ করেছে এটা বুঝতে পেরেই অগ্নি চিৎকার করে বলল, শালা, মরছিস নাকি তুই? কখন থেকে কল করছি, কল রিসিভ করিস না কেন? অগ্নি, তুই শালা, রাত 3টার সময় কে ফোন নিয়ে বসে থাকে? কি হয়েছে সেটা বল। স্বাধীন, ইরা খুব অসুস্থ, আমি লোকেশন শেয়ার করছি, তুই ভাবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। অগ্নি, টাইম দেখেছিস? আমরা সকালে আসছি। স্বাধীন, আমার বউ প্রায় 1 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে আছে। আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই ওর সেন্স ফেরাতে পারছি না, আর তুই বলছিস সকালে আসবি? অগ্নি, অগ্নির কথা শুনে এবার স্বাধীনের ঘুমের রেশ কেটে যায়। স্বাধীন অবাক হয়ে অগ্নিকে জিজ্ঞেস করে, ইরা সেন্সলেস হলো কিভাবে? স্বাধীনের মুখে মন প্রশ্ন শুনে অগ্নি দাঁতে দাঁত চেপে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট ছিল। তুই 2 বাচ্চার বাপ, আশা করছি তোকে পুরোটা ব্যাখ্যা করে বলতে হবে না। অগ্নির কথা শুনে স্বাধীন বোকার মতো মাথা চুলকাতে চুলকাতে প্রশ্ন করল, আচ্ছা, তোদের বিয়ে তো প্রায় 4 মাস আগে হয়েছে, তাহলে আজ তোদের ফার্স্ট নাইট হয় কিভাবে? অগ্নি স্বাধীনের প্রশ্নের কোন জবাব না দিয়ে বলল, আমরা গুলশানেই আছি, তাই তোদের আসতে খুব বেশি সময় লাগবে না। আমি আমাদের লোকেশন শেয়ার করে দিয়েছি, তুই তাড়াতাড়ি ভাবিকে নিয়ে চলে আয়। অগ্নি কথাগুলো বলে অগ্নি ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়া ঠিক 25 মিনিট পরে অগ্নির ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। অগ্নি তাড়াহুড়ো করে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিতেই দেখল স্বাধীন এবং তার ওয়াইফ মিমি চলে এসেছে। অগ্নির মতো পরিপাটি মানুষটাকেও আজ খুব এলোমেলো লাগছে। এসির ঠান্ডা বাতাসের মধ্যেও অগ্নি ঘেমে একাকার হয়ে আছে। অগ্নি এবং স্বাধীনকে রুমের বাইরে রেখে মিমি চলে গেল ইরার কাছে। মিমি স্বাধীনের মুখে শুনেছিল যে আজ ইরা এবং অগ্নির ফার্স্ট নাইট ছিল, তাই ইরার অজ্ঞান হওয়ার কথা শুনে মিমি সেই মোতাবেক নিজের সঙ্গে করে মেডিসিন নিয়ে এসেছিল। প্রায় 1 ঘন্টা পরে মিমি রুম থেকে বেরিয়ে এসে অগ্নিকে উল্লেখ করে বলল, ভাইয়া, ইরার জ্ঞান ফিরেছে, এখন আপনি ওর সাথে দেখা করতে পারেন। মিমি অগ্ন প্রশ্রয়ী কার ইরার কাছে যাওয়ার জন্য উদ্যত হতেই মিমি আবার অগ্নিকে ডেকে বলল, ভাইয়া, আর একটা কথা বলার ছিল। মিমি, হ্যাঁ বলো। অগ্নি, আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। মিমি, সমস্যা নেই, তুমি বলো। অগ্নি, ভাইয়া প্লিজ, আপনি কম করে হলেও আগামী 1 সপ্তাহ ইরার থেকে একটু দূরে থাকবেন। আশা করি আমি কি বলতে চাইছি তা আপনি বুঝেছেন। মিমি, অগ্নি বয়সে স্বাধীন থেকে 1.5 মাসের বড়, তাই ছোট ভাইয়ের বউয়ের মুখ থেকে এমন কথা শুনে অগ্নি ভীষণ লজ্জা পেল। লজ্জায় অগ্নি কোন রকমের মাথা নাড়িয়ে মিমির কথায় সম্মতি জানালো। তারপর সেখানে আর 1 মুহূর্ত দেরি না করে চলে গেল ইরার কাছে। অগ্নি রুমের ভিতরে এসে দেখল এইটুকু সময়ের মধ্যে ইরা আবার ঘুমিয়ে পড়েছে। ইতোমধ্যে ফজরের আজান হয়ে গেছে, তাই মিমি ফ্রেশ হয়ে একটা রুমে ফজরের নামাজ পড়তে চলে গেল। সেই ফাঁকে স্বাধীন অগ্নিকে বলল, ভাই তুই কি মানুষ? স্বাধীন, অগ্নি ভুরু কুঁচকে বলল, কেন, আমাকে দেখে তোর কি মনে হয়? অগ্নি, স্বাধীন টিটকারির স্বরে বলল, দেখতে মানুষের মতো হলে কি সবাই মানুষ হয়? তোর কোন আইডিয়া আছে যে তুই মেয়েটার কি হাল করেছিস? স্বাধীন, মেয়েটা করছিস কাকে? তোর ভাবি হয়। অগ্নি, ইরা আমার ছোট বোনের মতো, ওর সঙ্গে পশুর মতো আচরণ করেছিস তুই। যদিও এটা তোদের পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমার কথা বলা ঠিক হচ্ছে না, তবুও কথাগুলো না বলে পারলাম না। স্বাধীন, অগ্নি এবার স্বাধীনের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করিস না। তুই আমার থেকে 1.5 মাসের ছোট, অথচ তুই 2 বাচ্চার বাবা হয়ে বসে আছিস। আর প্রশ্রয়ী কারকে আমি 36 বছর বয়সে এসে নিজের ফার্স্ট নাইট স্পেন্ড করলাম।
মানছি আমি ভুল করেছি, তবে 36 বছর বয়সে বিয়ে করলে এরকম ভুলের ঝুঁকি একটু বেশি থাকে। অগ্নি। স্বাধীন আরো কিছু বলতে যাবে তখনই সেখানে মিমি এসে পড়ে। মিমি এবং স্বাধীনের 5 বছরের একটি মেয়ে এবং 2 বছরের একটি ছেলে আছে। বাচ্চারা যদি ঘুম থেকে উঠে দেখে বাবা মা পাশে নেই তাহলে অনেক কান্না করবে। তাই মিমি নামাজ শেষ করে আসতেই মিমিকে নিয়ে স্বাধীন বাসার উদ্দেশ্যে রওনা হয়। চলে যাওয়ার সময় স্বাধীন অগ্নির দিকে তাকিয়ে টিটকারিমূলক ভাবে বলে, যারা নিজের বউয়ের কেয়ার করতে পারে না তাদের উপর জনগণ দেশের দায়িত্ব কিভাবে দেয় আমি বুঝি না। স্বাধীন। অগ্নি দাঁতে দাঁত চেপে স্বাধীনের কথাটা হজম করে নেয়। সকালে 10টার দিকে ইরার ঘুম ভাঙে। এরা চোখ খুলতেই দেখে অগ্নি তার পাশে বসে খাটের সঙ্গে হেলান দিয়ে ঘুমাচ্ছে। এরা উঠে বসার জন্য একটু নড়াচড়া করতেই অগ্নির ঘুম ভেঙে গেল। তারপর ইরা কিছু বুঝে ওঠার আগেই অগ্নি হঠাৎ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরা কোনোরকমে ভাঙা গলায় বলল, কি হয়েছে, এরকম করছেন কেন, ছাড়ুন প্লিজ। ইরা। অগ্নি ইরাকে জড়িয়ে ধরা অবস্থায় উত্তর দিল, সরি বেবি, আমি বুঝতে পারিনি তোমার এতটা কষ্ট হবে। হঠাৎ আমি কিভাবে যেন কন্ট্রোললেস হয়ে গেলাম। বিশ্বাস করো আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দেইনি। অগ্নি। অগ্নির কথা আকার শুনে ধীরে ধীরে রাতের ঘটনাগুলো ইরার চোখে ভাসতে শুরু করলো। সেই সব কথা মনে করতে ইরার গাল দুটো লজ্জায় একদম লাল হয়ে গেল। আজ বৌভাতের অনুষ্ঠানটাও খুব সুন্দর মতো কেটে গেল। তবে মার কাছে আজ ইরাকে খুবই অসুস্থ মনে হলো। যদিও ইরাকে মায়া কয়েকবার জিজ্ঞেস করেছিল সে অসুস্থ কিনা, কিন্তু প্রতিবারই ইরা বলেছে যে এত এত লোকজনের ভিড়ে তার নাকি অস্বস্তি হচ্ছে, এছাড়া কিছুই না। সারাদিনের অনুষ্ঠান এবং সমস্ত ঝামেলা শেষে মায়া অনেকটা সময় ভিডিও কলে তন্নির সঙ্গে কথা বলল। মার মিসক্যারেজ হওয়ার কথাটা তন্নি জানে, তাই তন্নি এই কয়েক মাস যাবৎ প্রতিদিনই নিয়ম করে মার সঙ্গে কথা বলে আসছে, যেন মার মনটা একটু হালকা হয়। এদিকে তন্নি প্রেগন্যান্ট এই কথাটা জানার পর থেকে খান বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। তন্নির প্রেগনেন্সির কথা শুনে মায়াও অনেক খুশি হয়েছে। তবে তন্নির বাবু হবে এই কথাটা শোনার পর থেকেই মার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো তন্নির বেবি হলে বেবি মায়াকে কি বলে ডাকবে, মামি নাকি খালামণি? এই প্রশ্নটা মায়া বেশ কয়েকবার বাড়ির সবাইকে করেছে। অবশেষে আতিয়া বেগম এটার একটা সমাধান বের করে দিয়েছে। আতিয়া বেগম মায়াকে বলেছে তন্নির বেবি হলে মামির মা এবং খালামনির মণি যোগ করে মায়াকে মা প্লাস মণি অর্থাৎ মামনি বলে ডাকবে। আতিয়া বেগমের এমন সমাধান বের করে দেওয়ায় মায়া তো মহাখুশি। তবে এত আনন্দের মাঝেও যখনই সেদিনের দুর্ঘটনার কথা মনে হয় তখনই মার বুকটা খাখা করে ওঠে। মায়া নিজের মাঝে এক অসীম শূন্যতা অনুভব করে। দেখতে দেখতে কেটে গেছে আরো 2 দিন। মায়া এবং তুর্য আজ লন্ডনে ফিরে যাবে। মায়া এবং তুর্য দুজনে নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসতে বডিগার্ডরা লাগেজগুলো তাদের হাত থেকে নিয়ে গাড়িতে রাখার জন্য চলে যায়। মায়া এবং তুর্য ড্রয়িং রুমে দাঁড়িয়ে বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছিল, তখনই হঠাৎ